সকলে জানেন যে এসএসসি নতুন করে কিন্তু রিটেন সাবমিশন করেছে। তো গত সোমবার কিন্তু রিটেন সাবমিশন জমা দিয়েছে 15 পাতা। তো রিটেন সাবমিশন কিন্তু সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে। কেন প্যানেল এক্সপায়ার হওয়ার পর কেন নিয়োগ করা হয়েছে এবং বিশেষ করে 3টে বিষয়ের কিন্তু গুরুত্ব দিয়েছেন। র্যাঙ্ক জাম্পের ব্যাপার, তারপর ওএমআর ইস্যু, তারপর আউট অফ প্যানেল। তো এই 3টে বিষয় কিন্তু বিশেষ করে গুরুত্ব দিয়েছেন এসএসসি এবং বিশেষ করে যোগ্যদের পক্ষে কিন্তু সাবমিশন করেছেন গত সোমবার। তো যদিও এই বিষয়ে আইনজীবী সুদীপ্ত স্যার এবং বিক্রম স্যার, বিকাশ রঞ্জন স্যার এবং ফিরদৌস শামীম স্যার অনেক কিছু তথ্য তুলে ধরেছেন এবং আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করব যে এসএসসি যে নতুন তথ্য জমা দিয়েছেন এই বিষয়ে কতটা প্রভাব পড়বে প্যানেলের উপর এবং সুপ্রিম কোর্টের উপর কতটা প্রভাব পড়বে এবং সুপ্রিম কোর্টের ডিসিশন কি চেঞ্জ হতে পারে। তো সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য এই বিষয়ে আলোচনা করতে চলেছি। অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে আলোচনা রাখবেন অত্যন্ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো প্রথমেই আসি। তো প্রথমে কিন্তু আলোচনা করা হয় এবং বিকাশ রঞ্জন স্যারকে প্রশ্ন করা হয় যে রায় কবে দিতে পারে। তো এটা কিন্তু বললেন বিকাশ রঞ্জন স্যার। তো এটা কিন্তু অভিজ্ঞতার ভিত্তিতে হয় না, এটা ডিপেন্ড করবে রায়ের উপর এবং সুপ্রিম কোর্টের বিচারপতির উপর। তো ওনারা সম্পূর্ণ তথ্য শুনেছেন এবং সম্পূর্ণ শুনানি কমপ্লিট হয়েছে। এখন রায় দেবেন, তো রায় কখন দেবে সেটা কিন্তু এখন বলা যাবে না। কারণ স্যার বললেন যে আমার একটা কেস ছিল, তো সেটাতে 18 মাস লেগেছিল রায় দিতে। তো এই যেটা এসএসসি কেস রয়েছে কবে রায় দিবে সেটা কিন্তু ডিপেন্ড করবে কোর্টের উপর। তো এই বিষয়ে কিন্তু অনেক কিছু কথা বললেন বিকাশ রঞ্জন স্যার এবং তারপর ওনাকে প্রশ্ন করা হয় যে নতুন যে রিটেন সাবমিশন পেশ করেছে এসএসসি, তো এই বিষয়ে আপনার কি মতামত। তো উনি বললেন যে এর আগে তো অনেক কিছু এফিডেভিট জমা করেছেন এবং অনেক কিছু কিন্তু লিখিত কিন্তু দিয়েছেন এবং 12-12-23 এবং 18-12-23, তারপর এখানে আপনাদের 20-12, এখানে আপনাদের 18-12-23 রয়েছে, তারপর আপনাদের এখানে 5-1-24। তো এফিডেভিট এখানে ডেট কিন্তু দেওয়া রয়েছে। তো এরা কিন্তু অনেক কিছু তথ্য কিন্তু তুলে ধরেছেন এবং অনেক কিছু কিন্তু রিটেন সাবমিশন দিয়েছেন। তো তারপর ইনি বললেন যে এখন যেটা বলছেন যে 5303 এখন বর্তমানে টোটাল কিন্তু প্রার্থীর কথা বলেছেন, যেটা সংখ্যা দিয়েছেন 5303। এখানে সমস্ত তথ্য কিন্তু বলেছেন 5303, এখানে 1212 প্লাস এখানে 4091। তো টোটাল এখানে ক্যান্ডিডেটসের কিন্তু সংখ্যা কিন্তু তুলে ধরেছেন। তো সেই সংখ্যাটা কতটা সঠিক, তো সেই সংখ্যাটার কথা যদি বলেন যে এসএসসি তো অনেক কিছু তথ্য কিন্তু আগে থেকেই পেশ করছে। তো ওনাদের একটা অভ্যাস হয়ে গেছে যে যে কোনো সময় যে কোনো একটা লিস্ট এবং যে কোনো একটা রিটেন সাবমিশন দাখিল করার। তো আসলেই এটা কিন্তু ক্লিয়ার কিন্তু বিকাশ রঞ্জন স্যার বললেন। তো তারপর এই বিষয়ে সুদীপ্ত স্যারকে জিজ্ঞাসা করা হয় যে বর্তমানে যেটা নতুন সাবমিশন দাখিল করা হলো সুপ্রিম কোর্টে গত সোমবার, এটিতে আপনি কি বলবেন, আপনার মতামত কি। তো সুদীপ্ত স্যারকে এই বিষয়ে আলোচনা করা হয়। তো সুদীপ স্যার ওই যেটা পরিষ্কার বলেন যে এটা কিন্তু সবারই অধিকার যে নতুন করে সাবমিশন দাখিল করবে। 10 তারিখে যেটা শুনানি হয়েছিল, তো এসএসসি নাকি বলে 5 মিনিট সময় ছিল, 5 মিনিটের কম সময় পেয়েছিল, তাই ওই দিন তো 10 তারিখে সময় কম থাকার কারণে সম্পূর্ণ তথ্য কিন্তু এসএসসি জমা দিতে পারেনি। তো তাই গত সোমবার পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, তাই এসএসসি তরফ থেকে নতুন করে সাবমিশন দেওয়া হয়েছে। তবে জিবি সুদীপ্ত দাস যেটা বললেন যে নতুন করে কিছু এটা নেই। তো এর আগেও কিন্তু বলেছিলেন যে এসএসসি সম্পূর্ণ স্পষ্টভাবে বলতে পারেননি সুনির্দিষ্টভাবে যে কত সংখ্যক রয়েছেন ক্যান্ডিডেট যোগ্য। তবে এটা বলেছেন যে 5300 থেকে 400 কাছাকাছি হবে। তো সেই হিসাবে নতুন করে কোনো কিছু লিস্ট এটা নেই, নতুন করে কোনো সাবমিশন না, এটা এরকমই যেটা বলছিল 5300-400 কাছাকাছি হবে। সেই হিসাবে কিন্তু 5303-এর কথা বর্তমানে এখন হয়তো তুলে ধরছেন এবং নতুন করে সাবমিট করেছেন নতুন। তবে এটা নতুন কিছু নেই, এটা আগে থেকেই ছিল এরকম, আগে থেকে কিন্তু এসএসসি এইভাবেই বলছে। তবে আরেকটা যুক্তির কথা বললেন যে যুক্তিটা পছন্দ হলো না, সেটা কিন্তু বললেন যে এটা কিন্তু টোটালি ভুল, ঠিক আছে, এবং টোটালি কিন্তু ভুল ছড়ানো হচ্ছে। তো যেটা বললেন যে প্যানেল যেটা এক্সপায়ার, তো যেটা এক্সপায়ারি প্যানেল এক্সপায়ার হওয়ার পর যেটা কাউন্সেলিংয়ে ডেকেছিল এবং যাদের চাকরি হয়েছে, তো সেটা যেটা যুক্তি দিয়েছেন এসএসসি। তো এসএসসি যেটা বললেন যে যেটা যখন প্যানেল এক্সপায়ার হয়েছিল, তো তার আগে যেটা 2019 সালে পার্লামেন্টারি ইলেকশন ছিল, তার জন্যই কিন্তু মানে নিয়োগ করতে পারেনি এবং কাউন্সেলিং করতে পারেনি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ডিফিকাল্টি ছিল বলে কিন্তু কোনো রকম নিয়োগ করা হয়নি, কাউন্সেলিং করা হয়নি। এবং এক্সপায়ারি প্যানেল যেটা ছিল, এই প্যানেল এক্সপায়ার হওয়ার পর কাউন্সেলিং শুরু করে, কারণ তারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিফিকাল্টি ছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ রিজনের জন্য কিন্তু কোনো কিছু সম্ভব হয়নি তখন, তার জন্য কিন্তু এক্সপায়ার হওয়ার পর কাউন্সেলিং শুরু করে। তো
তো এটা কিন্তু আসলে টোটালি বিভ্রান্তমূলক একটা যুক্তি। তো এটা কিন্তু টোটালি ভুল যুক্তি এবং ভুল ছড়ানো হচ্ছে। এটা এরকম কিন্তু কোনো কিছু না। যদি তারা নিয়োগ করতো তখনই নিয়োগ করে দিত। কেন এক্সপায়ার হবে প্যানেল তবে নিয়োগ করবে তারা? সেটা কিন্তু এটা কিন্তু রুলসের খেলাপ, টোটালি কিন্তু বেআইনি। দাসগুপ্ত এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করে বললেন এবং এটাও বললেন যে যদি কোনো নিয়োগ প্রসেসিংয়ে থাকে, যদি নিয়োগ প্রসেস কন্টিনিউ থাকে, তো যত ইলেকশন আসুক না কেন নিয়োগ প্রসেস কিন্তু কন্টিনিউ থাকবে, কোনো রকম কিন্তু নিয়োগ কিন্তু বন্ধ থাকবে না। সেটা কিন্তু ক্লিয়ার কিন্তু সুজিত দাস গুপ্ত কিন্তু বললেন এই বিষয়ে। এবং বিকাশ রঞ্জন স্যার কিন্তু এই বিষয়ে অনেক কিছু কথা বলেছিলেন, যেটা বললেন যে এসএসসি যে নতুন করে নির্দিষ্ট একটা সংখ্যা দিতে পারছে না, এর আগেও কিন্তু সংখ্যা দিতে পারছে না, আবার নতুন করে সাবমিশন করছে। তো আবার নতুন করে কি সাবমিট করবে সেটা কিন্তু প্রধান বিচারপতি সিজিআই কিন্তু বলছিলেন এর আগেও, যে নতুন করে হয়তো আপনারা নতুন করে সাজাবেন, তার জন্য আপনারা হয়তো নতুন করে কোনো কিছু সাবমিট করতে চাইছেন। তো এই বিষয়ে কিন্তু বিচারপতি অনেক কিছু তথ্য কিন্তু আগে থেকে বলেছিলেন এবং বললেন যে এসএসসি এবং রাজ্য সরকার কিন্তু নতুন করে সাজাতে ভালোবাসে এবং নিজের মতামতও কিন্তু দিতেও পছন্দ করে। এবং এটাও কিন্তু বিকাশ রঞ্জন স্যার বললেন যে এর আগে যে এসএসসি জমা দিয়েছিল এবং এটা অভ্যাস হয়ে গেছে ইনাদের নতুন করে সাবমিশন করার, এবং যে কোনো নির্দিষ্ট কোনো সংখ্যক হিসাব কিন্তু দিতে পারছে না। এখন যে নতুন করে সাবমিশন করেছে, রিটার্ন সাবমিশন করেছে নিজের অঙ্ক কষা এবং আইনজীবীদের যুক্তিতে কিন্তু হয়তো এ বিষয়ে কিন্তু নতুন করে রিটার্ন সাবমিশন করেছে ইনারা। এবং এখন যেটা বলছে 5303, তবে এর দায়িত্ব কে নেবে? 5400 কথা বলছিল এর আগে, এখন 5303, এর আগেও আরও বেশি বলছিল। তবে এত যে অযুক্তিপূর্ণ সাবমিশন দাখিল করছে, হলফনামা দিচ্ছে, তবে এর দায়িত্ব কি নেবে? দায়িত্ব কি এসএসসি নেবে? তো এই বিষয়ে কিন্তু বিকাশ রঞ্জন স্যার কিন্তু বললেন এবং এটাও বললেন যে যদি নতুন করে সাবমিশন করেছে এবং হলফনামা দিয়েছে, যদি দায়িত্ব নেয় এর প্রমাণস্বরূপ কী দিতে হবে? প্রমাণস্বরূপ অবশ্যই দিতে হবে, আমরাও তো আছি এখানে। তো আশা করি আপনারা সম্পূর্ণ তথ্য জেনে গেছেন এবং বুঝে গেছেন। তো এটা আমার মতে বন্ধুরা, তো আপনারা যাই বলুন, তো আমার মতে প্যানেল ক্যান্সেল করাই সবথেকে বেটার, বাতিল করে সবথেকে বেটার, এবং বাতিল করে সম্পূর্ণভাবে নিয়োগ প্রসেস নতুন করে শুরু করাটাই ভালো। কারণ ব্যাপারটা হচ্ছে প্যানেলে প্রচুর দুর্নীতি হয়েছে এবং প্যানেলে কিন্তু প্রচুর জলঘোলা রয়েছে, এখনও যোগ্য বাছাই করা এখনও সম্ভব না। এবং এর আগে থেকে কিন্তু অনেক এসএসসি এবং রাজ্য সরকারের পক্ষ থেকে এবং পর্ষদের তরফ থেকে কিন্তু অনেক তথ্য কিন্তু জমা দিয়েছিল হাইকোর্টেও। তো হাইকোর্টেও যেহেতু জমা দিয়েছিল এবং সুপ্রিম কোর্টেও জমা দিয়েছে, এবং সুপ্রিম কোর্টেও বর্তমানে কিন্তু নিরাশ এবং যোগ্য বাছাই কিন্তু আশা করা যায় করতে পারবে না। তবে প্যানেল বাতিল হওয়াটাই সব থেকে বেটার হবে। কিন্তু সব থেকে মেন একটা পয়েন্ট যেটাই যোগ্যদের কি হবে, যোগ্যদের ব্যাপারটাই কিন্তু সব দিক থেকে কিন্তু চিন্তা রয়েছে। এত সংখ্যক এখানে দুর্নীতি হয়েছে, এতটা এখানে দুর্নীতি হয়ে চাকরি পেয়েছে, তবে কেন প্যানেল বাতিল হবে না সেটাই কিন্তু প্রশ্নের মধ্যে দাঁড়াচ্ছে বর্তমানে। তবে যাই হোক, জাজমেন্ট আশা করি যে খুব শীঘ্রই হবে, জাজমেন্ট হলেই হচ্ছে আপডেট দিয়ে দেওয়া হবে।